হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এসএম এক্সক্লুসিভ। আজকে আমরা পড়ব ক্লাস 12 এর বংশগতির আণবিক ভিত্তি এই অধ্যায়ের অন্তর্গত রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি সম্পর্কে। এই ডিএনএ রেপ্লিকেশন কি, ডিএনএ রেপ্লিকেশন কিভাবে ঘটে এবং ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিতে ব্যবহৃত বিভিন্ন উৎসেচক কি, তারা কি কি কাজ করে এবং এই ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটি কিভাবেই বা শেষ হয় এবং ডিএনএ এর মধ্যে এই রেপ্লিকেশনটি কিভাবে ঘটে সে সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আমাদের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এবং নিচে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করতে হবে। পরীক্ষাতে এই ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিটি কিন্তু ভীষণ আসে এইচএস পরীক্ষাতে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে, এবং অধিকাংশ ছেলে মেয়েরাই কিন্তু এই ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি সম্পর্কে কিন্তু ডিটেইলসটা লিখতে পারে না। ফলে এই ডিএনএ রেপ্লিকেশন কিভাবে ঘটে সেটা সম্পর্কে বিস্তারিত জানতে গেলে এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। সবার প্রথমে ডিএনএ রেপ্লিকেশন কি? ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একটি মাতৃ ডিএনএ কে ছাঁচ হিসাবে ব্যবহার করে একেবারে অবিকল আরেকটি নতুন অপত্য ডিএনএ সৃষ্টি হয়। আমাদের বিভিন্ন জীবেদের ক্ষেত্রে যে পদ্ধতিতে একটি মাতৃ ডিএনএ থেকে একটি অবিকল একই রকম একটি অপত্য ডিএনএ সৃষ্টি হয়, ডিএনএ থেকে ডিএনএ এর যে সৃষ্টি এই পদ্ধতিকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। রেপ্লিকেশন বিভিন্ন রকম ভাবে হতে পারে, সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল এবং বিক্ষিপ্ত সংরক্ষণশীল। সাধারণত আমাদের যে রেপ্লিকেশন প্রক্রিয়া, সেই রেপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু সবসময়, বা ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া সবসময় অর্ধ রক্ষণশীল বা সেমি কনজারভেটিভ পদ্ধতিতে হয়। বিজ্ঞানী মেসেলসন এবং স্টাল বলে দুজন বিজ্ঞানী, তারা সর্বপ্রথম ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে N15 একটি তেজস্ক্রিয় যে মৌল, সেই মৌলটিকে ব্যবহার করে তারা কিন্তু সর্বপ্রথম প্রমাণ করেছিলেন যে এই ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটা কিন্তু একটি অর্ধরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ পদ্ধতিতে হয়। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন আমরা একটু দেখে নিই এবার পরপর। ডিএনএ রেপ্লিকেশনের সংজ্ঞা। ডিএনএ রেপ্লিকেশন কাকে বলে? যে পদ্ধতিতে কোনো একটি মাতৃ ডিএনএ কে ছাঁচ হিসাবে ব্যবহার করে অবিকল একই রকম একটি অপত্য ডিএনএ সৃষ্টি হয়, তাকে ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ বলে। এই ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটি যে অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ পদ্ধতিতে উৎপন্ন হয়, সেটা দুজন বিজ্ঞানী মেসেলসন ও স্টাল। বিজ্ঞানী মেসেলসন স্টাল ইকোলাই ব্যাকটেরিয়া দিয়ে, ইকোলাই নামক ব্যাকটেরিয়া, একটা এককোষী ব্যাকটেরিয়া, এই এককোষী একটি ছত্রাক ইকোলাই ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার দেহে সর্বপ্রথম N15 এই তেজস্ক্রিয় আইসোটোপটি ব্যবহার করে তারা সর্বপ্রথম প্রমাণ করেছিলেন যে এই ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিটি একটি অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ পদ্ধতিতে উৎপন্ন হয়। এরপরে আমরা দেখে নেব যে এই রেপ্লিকেশন বা ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিটি যে বিভিন্ন বৈশিষ্ট্য, ডিএনএ রেপ্লিকেশনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কি কি, অর্থাৎ বা রেপ্লিকেশন কিভাবে সম্পন্ন হয়, বৈশিষ্ট্য। 1 নম্বর, ডিএনএ রেপ্লিকেশন সবসময় ডিএনএ তন্তুর সবসময় 5' থেকে 3' প্রান্তের দিকে হয়। অর্থাৎ ডিএনএ যে দুটো প্রান্ত রয়েছে, তার মধ্যে একটি প্রান্ত 5' থেকে 3' প্রান্ত, অপর ডিএনএটি 3' থেকে 5' প্রান্ত। এই দুটো যে স্ট্র্যান্ড বা দুটো যে আলাদা আলাদা তন্তু রয়েছে, সেই তন্তু দুটোতে কিন্তু শুধুমাত্র 5' থেকে 3' প্রান্তের দিকেই কিন্তু এই ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়, কখনোই বিপরীত দিকে সম্পন্ন হয় না। এবং এই যে অপত্য ডিএনএটা তৈরি হয়, সেই অপত্য ডিএনএ শুধুমাত্র নতুন নিউক্লিওটাইড গুলো, যে
যুক্ত হয় সেই নিউক্লিওটাইডগুলো কিন্তু শুধুমাত্র ওই 3' প্রান্তের দিকেই কিন্তু নতুন নিউক্লিওটাইডগুলো যুক্ত হয় এবং ধীরে 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 অপত্য ডিএনএটি বৃদ্ধিপ্রাপ্ত হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিটি অর্ধ সংরক্ষণশীল অর্থাৎ বা সেমি কনজারভেটিভ। অর্থাৎ ডিএনএ যে মাদার ডিএনএ বা যে মাতৃ ডিএনএটি ব্যবহার হয় সেই ডিএনএ যে থেকে যে অপত্য ডিএনএ তৈরি হয় সেই অপত্য ডিএনএ দুটির মধ্যে একটি মাদার ডিএনএ থাকে এবং একটি নতুন ডিএনএ থাকে, আবার একটি মাদার ডিএনএ থাকে, একটি নতুন ডিএনএ থাকে। অর্থাৎ একটা ডিএনএ থেকে যে অপত্য নতুন দুটো ডিএনএ হয় সেই নতুন দুটো ডিএনএ এর মধ্যে পুরনো ডিএনএ একটি করে তন্তু কিন্তু বর্তমান থাকে, সেই জন্য এদেরকে বলা হয় অর্ধ রক্ষণশীল বা সেমি কনজারভেটিভ। 3 নম্বর বৈশিষ্ট্য, ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিতে সবসময় কোন পুরনো ডিএনএ কে ছাঁচ হিসাবে ব্যবহার করে সম্পন্ন হয়। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ায় সবসময় একটা পুরনো ডিএনএ এর যে একটা তন্তু সেই তন্তুটাকে ছাঁচ হিসাবে ব্যবহার করে তার কমপ্লিমেন্টারি বেসগুলো কিন্তু যুক্ত হয়। অর্থাৎ একটি মাতৃ ডিএনএ এর যে একটা তন্তু সেই দুটো তন্তুর মধ্যে একটা তন্তু, সেই একটা তন্তুর মধ্যে থাকা যে নিউক্লিওটাইড বেসগুলো রয়েছে সেই নিউক্লিওটাইড বেসগুলোর পরিপূরক বেস সহ একটি অপত্য ডিএনএ তৈরি হয়। আবার ঠিক অপোজিট যে তন্তুটা রয়েছে তার যে নিউক্লিওটাইড বেসগুলো রয়েছে সেই নিউক্লিওটাইড বেসগুলোর কমপ্লিমেন্টারি বেস দিয়ে কিন্তু অপত্য নতুন ডিএনএ যে তন্তুটি সেটি তৈরি হয়। ফলে একটা ডিএনএ তন্তুর যে থেকে যে নতুন ডিএনএ দুটো তন্তু বা ডিএনএ যে তৈরি হয় তার মধ্যে একটি পুরনো ডিএনএ এবং তার কমপ্লিমেন্টারি বেস দিয়ে একটি নতুন অপত্য ডিএনএ তন্তু, আবার একটি ডিএনএ পুরনো একটি তন্তু এবং তার কমপ্লিমেন্টারি বেস দিয়ে আরেকটা নতুন তন্তু তৈরি হয়। অর্থাৎ সবসময় একটা ডিএনএ এর অংশকে ছাঁচ হিসেবে ব্যবহার করে তৈরি হয়। নেক্সট 4 নম্বর হচ্ছে রেপ্লিকেশন কখনোই শূন্য স্থান থেকে শুরু হয় না। শুরু হয় না। এখানে একটি ডিএনএ খণ্ডকে প্রোব বা প্রাইমার হিসেবে ব্যবহার করে। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন কখনোই একটা ফাঁকা জায়গা থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় না। কোনো একটা পূর্ববর্তী একটি ডিএনএ ছোট্ট একটি খণ্ড বা প্রোব বা প্রাইমার সেই খণ্ডটিকে ব্যবহার করে সেই খণ্ডটির সঙ্গে পুরো নতুন নিউক্লিওটাইডগুলো যুক্ত হয় এবং সেখান থেকে অপত্য ডিএনএ গুলো তৈরি হয়। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন কখনোই একটা ফাঁকা জায়গা থেকে কিন্তু শুরু হতে পারে। নেক্সট হচ্ছে রেপ্লিকেশন ডিএনএ একটি নির্দিষ্ট স্থান থেকে তৈরি হয়, একটি নির্দিষ্ট স্থান থেকে শুরু হয় এবং সেই নির্দিষ্ট স্থানটিকে বলা হয় অরিজিন। অর্থাৎ একটা যে মাতৃ ডিএনএ সেই মাতৃ ডিএনএ যে কোনো জায়গা থেকে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটি শুরু হয়। ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া শুরু হওয়ার জন্য একটি নির্দিষ্ট ডিএনএ এর মধ্যে একটি নির্দিষ্ট স্থান থাকে, সেই স্থানটিকে বলা হয় অরিজিন সাইট বা অরিজিন স্থান। এই স্থানে কিন্তু A+T এই বেস পেয়ারের সংখ্যা সবসময় বেশি থাকে। অর্থাৎ ডিএনএ এর একটি নির্দিষ্ট অংশ যেখানে এই AT বেস পেয়ারের সংখ্যা বেশি থাকে শুধুমাত্র সেই অংশ থেকেই কিন্তু রেপ্লিকেশন প্রক্রিয়াটি শুরু হতে পারে। ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই রেপ্লিকেশন যে স্টার্টিং সাইট বা অরিজিন সাইট বা যেখান থেকে রেপ্লিকেশন প্রক্রিয়াটি শুরু হয় সেই জায়গাটাকে বলা হয় অরেসি স্থান। অর্থাৎ এই জায়গাটাকে এই ইকোলাই ব্যাকটেরিয়ার থেকে এই জায়গাটা থেকে কিন্তু রেপ্লিকেশন প্রক্রিয়াটি শুরু হয়। অর্থাৎ এছাড়াও কি আছে, রেপ্লিকেশন প্রক্রিয়ার আরো কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি এক্ষেত্রে বিভিন্ন ধরনের যে অপত্য বা মাতৃ ডিএনএ এর যে তন্তু দুটো রয়েছে, মাতৃ ডিএনএ এর যে দুটি তন্তু, মাতৃ ডিএনএ
মাতৃ ডিএনএ অংশের দুটি তন্তুর মধ্যে একটি তন্তুতে অপত্য ডিএনএটি অবিচ্ছিন্ন পদ্ধতিতে ভাবে তৈরি হয় যেটিকে বলা হয় লিডিং তন্তু। অর্থাৎ ডিএনএ তন্তুর দুটি তন্তুর মধ্যে বা একটা ডিএনএ দুটো তন্তুর মধ্যে যে তন্তুটা থেকে যে অপত্য ডিএনএটা তৈরি হয়, যেটা অবিচ্ছিন্নভাবে তৈরি হয়, সেই ডিএনএ তন্তুটাকে বলা হয় লিডিং তন্তু। এবং অপর তন্তুটিতে ডিএনএটি বিচ্ছিন্নভাবে তৈরি হয় যেটাকে বলা হয় ল্যাগিং তন্তু। অর্থাৎ ডিএনএ যে মাতৃ ডিএনএর যে দুটো স্ট্র্যান্ড রয়েছে, সেই দুটো স্ট্র্যান্ডের মধ্যে একটিতে এরকম নিরবিচ্ছিন্নভাবে বা অবিচ্ছিন্নভাবে তৈরি হয়, যেটাকে বলা হয় লিডিং তন্তু। আর আরেকটিতে যে অপত্য ডিএনএটা তৈরি হয় সেটা এরকম বিচ্ছিন্নভাবে তৈরি হয়, সেটাকে বলা হয় ল্যাগিং তন্তু। অর্থাৎ ডিএনএ দুটো তন্তুর মধ্যে বা যে মাতৃ ডিএনএটি ব্যবহার হয়, সেই মাতৃ ডিএনএটির দুটো তন্তুতে দুরকম ভাবে কিন্তু অপত্য ডিএনএটা তৈরি হয়। একটিতে বিচ্ছিন্ন ভাবে, একটিতে অবিচ্ছিন্ন ভাবে। যেটিতে অবিচ্ছিন্ন ভাবে হয় সেই তন্তুটিকে মাদার ডিএনএ, সেই তন্তুটিকে বলা হয় লিডিং তন্তু। এবং মাদার ডিএনএ যে তন্তুটি থেকে বিচ্ছিন্ন ভাবে ডিএনএ অপত্য ডিএনএটি তৈরি হয় তাকে বলা হয় ল্যাগিং তন্তু। এছাড়াও রেপ্লিকেশন প্রক্রিয়াটি যে রেপ্লিকেশন স্টার্টিং সাইট বা অরিজিন স্থানের উভয় পাশে সম্পন্ন হয়। অর্থাৎ রেপ্লিকেশন প্রক্রিয়াটি একটা ডিএনএ যে অরিজিন বা যে স্থান থেকে ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হবে তার এপাশেও যেমন ঘটতে পারে, ঠিক একইভাবে এপাশেও ঘটতে পারে। অর্থাৎ স্টার্টিং সাইট বা অরিজিন সাইটের উভয় পাশে কিন্তু রেপ্লিকেশন প্রক্রিয়াটি চলতে পারে। অর্থাৎ এগুলো হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের বিভিন্ন বৈশিষ্ট্য। এবারে আমরা দেখে নেব যে ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ায় প্রধানত কি কি উপাদান প্রয়োজন। ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের উৎসেচক সহ অন্যান্য বিভিন্ন উপাদান কিন্তু প্রয়োজন। তার মধ্যে কি কি ডিএনএ রেপ্লিকেশনের প্রয়োজনীয় উপকরণ বা উপাদান কি কি লাগে? উপকরণগুলির মধ্যে 1 নম্বর হচ্ছে বিভিন্ন ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। এই ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড সাধারণত 4 ধরনের ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড কিন্তু ডিএনএ রেপ্লিকেশনের প্রক্রিয়ায় ব্যবহার হয়। যেগুলো কি কি? যেগুলো হচ্ছে ডিএটিপি, ডিজিটিপি, ডিসিটিপি এবং ডিটিটিপি। এই 4 ধরনের নিউক্লিওটাইড অর্থাৎ ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড কিন্তু ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ায় ব্যবহার হয়। এছাড়া একটি প্রধান উৎসেচক যেটাকে বলা হয় ডিএনএ পলিমারেজ। এই ডিএনএ পলিমারেজ উৎসেচকটি আবার 3টে, পলিমারেজ 1, পলিমারেজ 2 এবং পলিমারেজ 3, এই 3 ধরনের ডিএনএ পলিমারেজ উৎসেচক কিন্তু রেপ্লিকেশন প্রক্রিয়ায় প্রয়োজন। এর মধ্যে আবার ডিএনএ পলিমারেজ 3 অর্থাৎ এই উৎসেচকটি কিন্তু রেপ্লিকেশন প্রক্রিয়ার মুখ্য উৎসেচক। অর্থাৎ এই ডিএনএ 3 বা ডিএনএ পলিমারেজ 3 এই উৎসেচকটি কিন্তু রেপ্লিকেশন প্রক্রিয়ার মুখ্য ভূমিকা পালন করে। ডিএনএ পলিমারেজ 1 এই উৎসেচকটি ডিএনএ পলিমারেজ 3 উৎসেচক তৈরিতে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ায় ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে প্রধান উৎসেচক। এই প্রধান উৎসেচক অর্থাৎ ডিএনএ পলিমারেজ 3 কে তৈরি করবার জন্য ডিএনএ পলিমারেজ 1 উৎসেচকটা দরকার। কিন্তু ডিএনএ পলিমারেজ 2 এই উৎসেচকটা কিন্তু রেপ্লিকেশন প্রক্রিয়াটা যখন সম্পন্ন হয় তখন কিন্তু এর ভূমিকা একেবারেই নেই। কিন্তু রেপ্লিকেশন প্রক্রিয়াটা যখন শেষ হয়ে যায় তখন এই ডিএনএ পলিমারেজ 2 যে উৎসেচকটি সেটি কিন্তু ওই অপত্য যে ডিএনএ সেই ডিএনএ এর মেরামতির কাজে কিন্তু ব্যবহার করা হয়। অর্থাৎ 3 ধরনের ডিএনএ পলিমারেজের মধ্যে রেপ্লিকেশন প্রক্রিয়ায় প্রধানত ডিএনএ পলিমারেজ 3 উৎসেচকটি রেপ্লিকেশন প্রক্রিয়ার সময় প্রয়োজন।
ডিএনএ পলিমারেজ 1 উৎসেচকটি ডিএনএ পলিমারেজ 3 উৎসেচক তৈরির ক্ষেত্রে প্রয়োজন, এবং ডিএনএ পলিমারেজ 2 উৎসেচকটি কিন্তু রেপ্লিকেশন হয়ে যাওয়ার পর অপত্য ডিএনএ অংশটির মেরামতির কাজে কিন্তু প্রয়োজন। এছাড়া কি কি প্রয়োজন আছে? এছাড়া কিছু সিঙ্গেল সেল এসএসবি প্রোটিন কিছু দরকার, যেগুলো ডিএনএ পাক খুলতে সাহায্য করে। কিছু হেলিকেজ উৎসেচক প্রয়োজন, ট্রোপোআইসোমারেজ, লাইগেজ, প্রাইমেজ উৎসেচক। অর্থাৎ এই ধরনের উৎসেচকগুলো কিন্তু এরা সবাই উৎসেচক, এরা কিন্তু রেপ্লিকেশন প্রক্রিয়ায় প্রয়োজন। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ায় প্রধান যে উপাদানগুলো প্রয়োজন তার মধ্যে প্রধান উপাদান হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, যেগুলো পরপর সাজিয়ে কিন্তু অপত্য যে ডিএনএ অংশটি তৈরি হয়, এবং এই ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড হচ্ছে 4 ধরনের: ডিএটিপি, ডিজিটিপি এবং ডিসিটিপি এবং ডিটিটিপি। এছাড়া রয়েছে ডিএনএ পলিমারেজ, এটি একটি উৎসেচক, ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ার প্রধান উৎসেচক। সেই উৎসেচকটি আবার 3 ধরনের ডিএনএ পলিমারেজ উৎসেচক দেখা যায়। তার মধ্যে ডিএনএ পলিমারেজ 3 উৎসেচকটি রেপ্লিকেশন প্রক্রিয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে সিঙ্গেল সেল বাইন্ডিং প্রোটিন বা এসএসবি প্রোটিন, যারা ডিএনএ পাক খুলতে সাহায্য করে। ডিএনএ হেলিকেজ, এরাও পাক খুলতে সাহায্য করে। ট্রোপোআইসোমারেজ, এরাও ডিএনএ পাক খুলতে বা মাঝখানে থাকা যে হাইড্রোজেন বন্ধন সেগুলোকে ভাঙতে সাহায্য করে। লাইগেজ অর্থাৎ যে ল্যাগিং তন্তু, সেই ল্যাগিং তন্তুতে যে বিচ্ছিন্ন তন্তুগুলো অপত্য ডিএনএ অংশগুলো তৈরি হয় সেগুলোকে যুক্ত করতে কাজে লাগে। এছাড়া রয়েছে একটি প্রাইমেজ, যেটি ডিএনএ প্রাইমার বা আরএনএ প্রাইমার তৈরিতে কিন্তু অংশগ্রহণ করে এবং যার উপরে বেস করে কিন্তু অপত্য ডিএনএটা তৈরি হয়। এরপরে আমরা দেখব যে ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটি কি কি ভাবে সম্পন্ন বা কি পদ্ধতিতে সম্পন্ন হয়। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি, এই ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিটি প্রধানত 3টি ভাগে হয়। ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিটিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রারম্ভিক দশা, 2 নম্বর হচ্ছে বৃদ্ধিকারী দশা, এবং 3 নম্বর হচ্ছে অন্তিম দশা। সবার প্রথম হচ্ছে ডিএনএ প্রারম্ভিক দশা। সাধারণত প্রোক্যারিওটিক কোষেদের ক্ষেত্রে বা ইকোলাই ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে দেখা যায় কি, যে ইকোলাই ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে প্রায় 4 লক্ষ নিউক্লিওটাইড বেস দিয়ে কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়াদের ডিএনএটি তৈরি। এই 4 লক্ষ নিউক্লিওটাইড বেস দিয়ে একটি অপত্য আবার ডিএনএ তৈরি হচ্ছে। এই ডিএনএ প্রারম্ভিক দশার সবার প্রথমে ডিএনএ যে নির্দিষ্ট অংশে রেপ্লিকেশন শুরু হবে সেই স্থানে কিন্তু এই এসএসবি প্রোটিন, ডিএনএ হেলিকেজ, ট্রোপোআইসোমারেজ এই এবং ডিএনএ পলিমারেজ এই উৎসেচকগুলো ওখানে যুক্ত হওয়ার ফলে সেই পাকানো ডিএনএ তন্তুটার যে নির্দিষ্ট অংশে রেপ্লিকেশন হবে সেই অংশটি পাকটা খুলে দেয়। অর্থাৎ ডিএনএ যে দুটো তন্তুর মাঝখানে থাকা যে হাইড্রোজেন বন্ধনগুলো, অর্থাৎ নিউক্লিওটাইড বেসের সঙ্গে যে হাইড্রোজেন বন্ধনগুলো আছে সেই হাইড্রোজেন বন্ধনগুলো নষ্ট হয়ে যায় এবং ডিএনএ পাক অংশটি খুলে গিয়ে একটি ফর্ক গঠিত করে, যেটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। সেই রেপ্লিকেশন ফর্কের নির্দিষ্ট অংশে ডিএনএ পলিমারেজ এবং অন্যান্য উৎসেচকগুলো যুক্ত হয়, যেগুলো ডিএনএ পাক খুলতে সাহায্য করে। এই অংশের মধ্যে যখন শুরু হয় বা এখানে যখন তৈরি হয়, তখন প্রথমে যে রেপ্লিকেশন অরিজিন সাইট, সেই অরিজিন সাইটের মধ্যে গিয়ে কি করতো, প্রথমে ডিএনএ পলিমারেজ যে উৎসেচকটি সেই উৎসেচকটি ওখানে যুক্ত হয়। যুক্ত হবার পর ওই ডিএনএ পলিমারেজ অংশের যে উৎসেচকটি সেটি প্রথমে একটি ক্ষুদ্র ডিএনএ অংশ তৈরি করে। সেই ডিএনএ অংশটি তৈরি করার পর সেই ডিএনএটিকে বেস করে কিন্তু 5' থেকে 3' প্রান্তের দিকে কিন্তু অপত্য ডিএনএ অংশটি তৈরি হতে থাকে। এবং এই 5' থেকে 3' প্রান্তের দিকে যখন অপত্য ডিএনএ অংশগুলো তৈরি হয়, সেই অংশটা যখন তৈরি হওয়া শুরু হয় সেটি হচ্ছে বৃদ্ধিকারী দশা। অর্থাৎ বৃদ্ধিকারী দশার আগে ডিএনএ এর যে কুণ্ডলীকৃত যে ডিএনএ অংশ, সেই ডিএনএ পাক খোলা এবং সেখানে বিভিন্ন ধরনের উৎসেচক বসা, ডিএনএ পলিমারেজ উৎসেচকের থেকে সেখানে ডিএনএ প্রাইমার তৈরি হওয়া, এই যে দশাগুলো সেগুলোকে বলা হচ্ছে প্রারম্ভিক দশা। এই প্রারম্ভিক দশা হওয়ার পরে তারপরে হয় শৃঙ্খল বৃদ্ধি দশা। অর্থাৎ ডিএনএ যে অপত্য শৃঙ্খলটি কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেখানে কি হয়, সেখানে দুটো যে স্ট্র্যান্ড রয়েছে সেই দুটো স্ট্র্যান্ডের কিন্তু দুটো বিপরীত অভিমুখে কিন্তু হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটি ঘটে।
সাধারণত যে লিডিং তন্তু বা লিডিং স্ট্র্যান্ড, সেই লিডিং স্ট্র্যান্ডে কিন্তু হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটি কিন্তু 5' থেকে 3' প্রান্তের দিকে ঘটে। আবার অপোজিট যে স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড রয়েছে, সেখানেও কিন্তু 5' থেকে 3' প্রান্তের দিকে ঘটে। যেহেতু ডিএনএর যে দুটো তন্তু, তাদের যে ডিরেকশনটা আলাদা আলাদা, অপোজিট ডিরেকশন, সেই জন্য কিন্তু অপত্য ডিএনএ অংশটাও কিন্তু এই দুটো আলাদা আলাদা ডিরেকশনে হয়। এবং এখানে যে লিডিং স্ট্র্যান্ডে যে তন্তুটা তৈরি হয়, সেই তন্তুটা অবিচ্ছিন্নভাবে কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকে। অর্থাৎ যেদিকে রেপ্লিকেশনের যে পাকগুলো খুলতে থাকে বা ডিএনএ পাকগুলো খুলতে থাকে, সেই ডিরেকশন বরাবরে কিন্তু লিডিং তন্তুতে রেপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। ফলে এই লিডিং তন্তুতে যে ডিএনএ, অপত্য ডিএনএটা তৈরি হয়, সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস। এবং কিন্তু অপোজিটে যদি আমরা ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যেদিকে ডিএনএ অংশটার পার্ট খুলছে, অর্থাৎ রেপ্লিকেশন ফর্কটা যে অভিমুখে তৈরি হচ্ছে, সেই অভিমুখের উল্টো দিক বরাবর কিন্তু যেহেতু রেপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়, ফলে এখানে বারবার নতুন নতুন করে ডিএনএ প্রাইমার তৈরি করতে হয় এবং সেই প্রাইমারগুলো কিন্তু ছোট ছোট খন্ডের আকারে যুক্ত থাকে। এবং সেই কারণে ওই ল্যাগিং তন্তুতে যে অপত্য ডিএনএ অংশটি তৈরি হয়, সেটি অধিক খণ্ডযুক্ত, তাই একে বলা হয় ওকাজকি খণ্ড বা ওকাজকি তন্তু। এইভাবে ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটি রেপ্লিকেশন অরিজিন সাইটের উভয় পাশেই কিন্তু এই রেপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন হতে থাকে। এবং যখন শেষ হয়ে যায়, তখন বলা হয় যে ডিএনএ রেপ্লিকেশনে হচ্ছে যে একটি ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে একটি বড় একটি টার্মিনেশন সাইট বা টার্মিনেশন স্থান আছে। যে টার্মিনেশন স্থানে একটা টাস জিন বলে একটি জিন আছে। সেই জিনের সংস্পর্শে বা সেই জিনটা যখন ডিএনএর অংশের মধ্যে চলে আসে, তখনই কিন্তু বা ডিএনএ পলিমারেজ যে উৎসেচকটি, সেই ডিএনএ পলিমারেজ উৎসেচকটি যখন ওই টাস জিন অংশে বা টার্মিনেশন সাইটের মধ্যে চলে আসে, তখন কিন্তু রেপ্লিকেশন প্রক্রিয়াটি অটোমেটিকলি বন্ধ হয়। এবার আমরা দেখে নেব একটি ছবির আকারে যে ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়। আমরা তার ছবির আকারে দেখে নিই এই ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া বা রেপ্লিকেশন ফর্কের মাধ্যমে কিভাবে রেপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এটা একটা ডিএনএ রেপ্লিকেশন ফর্ক, অর্থাৎ ডিএনএর মধ্যে যে বিভিন্ন উৎসেচকগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়। যেমন এখানে একটি উৎসেচক যুক্ত হয় যেটাকে বলা হয় ট্রোপো আইসোমারেজ বা গাইরেজ। এই গাইরেজ উৎসেচকটি এই ডিএনএর মধ্যে থাকা যে হাইড্রোজেন বন্ধনগুলো, অর্থাৎ যে নিউক্লিওটাইডের মাঝে থাকা যে হাইড্রোজেন বন্ধনগুলো, সেই বন্ধনগুলো ভাঙতে সাহায্য করে। এখানে কিছু সিঙ্গেল সেল বাইন্ডিং প্রোটিন বা এসএসবি প্রোটিনও যুক্ত হয়। এগুলো হচ্ছে এসএসবি প্রোটিন। এপাশেও এরকম কিছু এসএসবি প্রোটিন যুক্ত হয়, যারা এই ডিএনএ এর মধ্যে থাকা যে বন্ধন বা কুণ্ডলীকৃত অবস্থা, সেটাকে নষ্ট করতে সাহায্য করে। এখানে ডিএনএ হেলিকেজ বলে একটি উৎসেচক, বলে একটি উৎসেচক, এই উৎসেচকটা ডিএনএ এর মধ্যে থাকা পাকটাকে খুলতে সাহায্য করে। এবং এখানে হচ্ছে কতগুলো ডিএনএ পলিমারেজ যুক্ত হয়, অর্থাৎ ডিএনএ পলিমারেজ যেটা হচ্ছে রেপ্লিকেশনের সবচেয়ে প্রধান উৎসেচক। এবং এই যে ডিএনএ যে মাতৃ ডিএনএর যে তন্তু এবং সেই তন্তু দুটোর যে স্ট্র্যান্ড, সেই স্ট্র্যান্ড দুটোর মধ্যে পাকটা যেহেতু এই বরাবর খোলে, অর্থাৎ 3' to 5' বরাবর, মাতৃ ডিএনএ 3' to 5' বরাবর একটাতে এবং আরেকটাতে 5' to 3' বরাবর, এর মধ্যে যে তন্তুটার মধ্যে এই দিকে যেহেতু পাক খুলছে, ফলে ডিএনএ রেপ্লিকেশনটা সবসময় এইভাবে এই ডিরেকশন বরাবর হয়, অর্থাৎ অপত্য ডিএনএ 5' to 3' প্রান্ত বরাবর ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে। এবং এখানে এরকম ডিএনএ অংশগুলি অর্থাৎ কমপ্লিমেন্টারি বেস হিসেবে এই মাতৃ ডিএনএ একটা তন্তুকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে এই ডিএনএ অপত্য ডিএনএটা তৈরি হয়। এবং যেটাতে ডিএনএ মাতৃ ডিএনএ যে তন্তুটার সঙ্গে যে তন্তুটাতে টেমপ্লেট ব্যবহার করে বা টেমপ্লেট করে একটা কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্নভাবে রেপ্লিকেশনটা ঘটে, সেটাকে বলা হয় লিডিং তন্তু। এটাকে বলা হয় লিডিং তন্তু। এবং অপর যে তন্তুটা, সেক্ষেত্রে রেপ্লিকেশনের ডিরেকশনটা হয় এই বরাবর, অর্থাৎ অপত্য ডিএনএ 5' to 3' বরাবর, এইরকম ভাবে 5' to 3' বরাবর এরকম ভাবে রেপ্লিকেশনটা ঘটতে থাকে। এবং যে মাতৃ ডিএনএ তন্তুর যে অংশটাতে বা যে তন্তুটাতে এরকম
কতগুলি বিচ্ছিন্ন ভাবে ডিএনএ তন্তুটা অপত্য ডিএনএ তন্তুটা হয় সেটাকে বলা হয় ল্যাগিং তন্তু, এটাকে বলা হয় ল্যাগিং তন্তু। এখানে এরকম ডিএনএ পলিমারেজ গুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয় এবং এই ডিএনএ পলিমারেজ যুক্ত হওয়ার পর এখানে কতগুলো এরকম আরএনএ প্রাইমার যুক্ত হয় এবং এই আরএনএ প্রাইমারের উপরে বেস করে এই ডিএনএ তন্তুগুলো বা নিউক্লিওটাইড গুলো পরস্পর একে অপরের সঙ্গে সাজিয়ে এরকম কন্টিনিউয়াসলি অপত্য ডিএনএটা তৈরি হয় এবং এই অংশটাতে এরকম প্রত্যেকটাতে এরকম একটা ছোট ছোট টুকরো করে এরকম আরএনএ প্রাইমার তৈরি হয়। এই ক্ষেত্রে যেহেতু পাকটা খুলছে, আবার কিছুটা অংশ ডিএনএ তৈরি হচ্ছে, আবার পাকটা খুলছে, কিছুটা অংশ ডিএনএ তৈরি হচ্ছে, নতুন প্রাইমার লাগছে, সেখান থেকে তৈরি হচ্ছে বলে এই ল্যাগিং তন্তুতে যে অপত্য ডিএনএটা তৈরি হয় সেটা এরকম কতগুলো খণ্ডযুক্ত। এই খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড বা ওকাজাকি তন্তু। এবং এই ডিএনএ যে প্রধান যে উৎসেচক এটাকে বলা হয় ডিএনএ পলিমারেজ উৎসেচক। সেই পলিমারেজ উৎসেচক এর প্রভাবে কন্টিনিউয়াসলি কিন্তু রেপ্লিকেশন সাইটের দুই দিকেই কিন্তু সাধারণত প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে রেপ্লিকেশন সাইট যে অরিজিন সাইট বা স্টার্টিং সাইট সেই সাইটের দুদিকেই কিন্তু দুটো রেপ্লিকেশন ফর্ক তৈরি হয় এরকম ওয়াই আকৃতি বিশিষ্ট এবং সেই দুই দিকেই সমানভাবে কিন্তু রেপ্লিকেশন প্রক্রিয়া চলতে থাকে। কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা একটু আলাদা হয় এবং এরকম রেপ্লিকেশন প্রক্রিয়ার সময় এই ডিএনএর মধ্যে বিভিন্ন যে উৎসেচকগুলো এই উৎসেচকগুলো যুক্ত হবার ফলে ডিএনএ যে প্যাচালো বা জটিল অংশটা খুলে গিয়ে এরকম একটি ওয়াই আকৃতি বিশিষ্ট একটি অংশ গঠন করে যেটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। এই রেপ্লিকেশন ফর্কের মাধ্যমেই কিন্তু বা মধ্যেই এরকম লিডিং তন্তু এবং ল্যাগিং তন্তুতে অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন ভাবে কিন্তু অপত্য ডিএনএ অংশটা তৈরি হয় এবং যখন রেপ্লিকেশন প্রক্রিয়াটা এরকম ভাবে শৃঙ্খল রেপ্লিকেশনের যে পদ্ধতিটা এগোতে থাকে এবং ক্রমান্বয়ে কিন্তু ডিএনএ তন্তুগুলো যুক্ত হতে থাকে। এর পরবর্তী সময় যখন রেপ্লিকেশন প্রক্রিয়াটি হয়ে যায় তখন এই ল্যাগিং তন্তুতে উৎপন্ন এই যে ছোট ছোট খণ্ডযুক্ত ওকাজাকি খণ্ডগুলো তাদের থেকে এই ডিএনএ বা আরএনএ প্রাইমার গুলো আলাদা হয়ে যায় এবং তারা লাইগেজ যে উৎসেচক সেই উৎসেচকের প্রভাবে সেই খণ্ডগুলো আবার জুড়ে গিয়ে একটা নতুন অপত্য তন্তু গঠন করে এবং যখন রেপ্লিকেশন প্রক্রিয়াটি তৈরি হয়ে যায় তখন এইভাবে একটা ডিএনএ তন্তু থেকে এরকম এই একটি ডিএনএ তন্তু এবং এই একটি ডিএনএ তন্তু তৈরি হয় যার মধ্যে একটি মাতৃ ডিএনএ একটি অপত্য ডিএনএ একটি অপত্য ডিএনএ অর্থাৎ অর্ধেকটা পরিমাণ কিন্তু পুরনো ডিএনএটা সবসময় সংরক্ষিত হয়। সেই কারণেই কিন্তু ডিএনএ রেপ্লিকেশনকে বলা হয় সেমি কনজারভেটিভ বা অর্ধরক্ষণশীল। এরপরে যখন এই রেপ্লিকেশন প্রক্রিয়াটি শেষ হয়ে যায় তখন সাধারণত প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে বিজ্ঞানীরা মনে করে যে ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে একটি ডিএনএর মধ্যে একটি টার্মিনেশন স্থান রয়েছে বা একটি টার্মিনেশন অঞ্চল রয়েছে যেখানে একটা বৃহৎ টার্মিনেশন অঞ্চল, সেই অঞ্চলে যখন এই ডিএনএ পলিমারেজ উৎসেচকটা গিয়ে পৌঁছায় তখন সঙ্গে সঙ্গে সেই অংশটাতে কিন্তু রেপ্লিকেশন বন্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা মনে করেন এই ডিএনএ অংশের মধ্যে এরকম একটি বৃহৎ একটি টার্মিনেশন অঞ্চল রয়েছে। সেই টার্মিনেশন অঞ্চলে এরকম টার এ থেকে টার এফ এরকম একটা অংশ রয়েছে যার মধ্যে একটি বিশেষ জিন যেটাকে বলা হয় টাস জিন। এই টাস জিন অবস্থান করে এবং এই টাস জিনের সংস্পর্শে যখন এই ডিএনএ পলিমারেজটা যখন পৌঁছায় তখনই সঙ্গে সঙ্গে রেপ্লিকেশন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায় এবং একটা মাত্র ডিএনএ থেকে দুটো অপত্য ডিএনএ অণু সৃষ্টি হয়। এর পরবর্তীকালে যখন রেপ্লিকেশন প্রক্রিয়াটি শেষ হয়ে যায় তখন ডিএনএ পলিমারেজ 2 বলে যে উৎসেচকটা আমি প্রথমেই বলেছিলাম সেই ডিএনএ পলিমারেজ উৎসেচকটা কি করে নতুন যে অপত্য ডিএনএ তন্তু দুটো তৈরি হয় তার মেরামতিতে কাজ করে সঠিক দুটো অপত্য তন্তু তৈরি করে এবং যারা প্রত্যেকটি মাতৃ ডিএনএ এক একটি তন্তুর কমপ্লিমেন্টারি বেস বা কমপ্লিমেন্টারি তন্তু হিসেবে তারা আরেকটি নতুন ডিএনএ তন্তু তৈরি হয়। এই যে এই প্রোক্যারিওটিক কোষের মধ্যেই কিন্তু হচ্ছে রেপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তাহলে ছাত্রছাত্রীরা আমরা আজকে প্রোক্যারিওটিক কোষে কিভাবে রেপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয় সেটি আমরা দেখলাম। আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নিচে থাকা বেল আইকনটি এবং ইউটিউবে সার্চ করতে হবে এসএমএস এক্সক্লুসিভ।